গল্পের গোয়েন্দা হলো গোগোল, যাকে সৃষ্টি করেছিলেন সমরেশ বসু, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1924 সালের 11ই ডিসেম্বর এবং তার মহাপ্রয়াণ ঘটে 1988 সালের 12ই মার্চ। তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি আজকের গল্প, গোগোলের রায়রাজা উদ্ধার। গোগোল কখনো গ্রামের পূজা দেখেনি। পূজা বলতে দুর্গাপূজাই বোঝায়। বাবা মায়ের মতো গোগোলের আজকাল কলকাতার পূজায় ভারী অরুচি। বাবা বলেন, কলকাতার পুজোয় কেবল প্রতিমা সাজানোর জাঁকজমক, চোখ ধাঁধানো আলোর রোশনাই আর আজে বাজে গানের মাইকের কান ফাটানো চিৎকার। ভিড়ের চাপে রাস্তা চলাই দেয়। পুজোর কোথায় একটু আনন্দ হবে তার বদলে দম বন্ধ হয়ে আসে। মনে হয় কলকাতা থেকে পালাতে পারলে বাঁচি। মা বলেন, আমারও কলকাতা শহরে পুজো আর ভালো লাগে না। বাড়ি থেকে তো এক পা বেরোতেও ইচ্ছে করে না। অথচ পুজোর সময় বাংলাদেশ ছেড়ে পাহাড় সমুদ্রের ধারে বেড়াতে যেতেও ইচ্ছে করে না। শরৎকালের আকাশ দেখলেই আর কোথাও যেতে মন চায় না। শরৎকাল মানেই সোনার মতো রোদ, মাঝে মাঝে মেঘের খেলা, আর ঢাক বেজে উঠলেই মনে হয় আমিও যেন আমার ছেলেবেলাটা ফিরে পাই। কিন্তু কলকাতা শহরে ঢাকের বাজনা কংক্রিটের দেওয়ালে লেগে যেন কান ঝালাপালা করে দেয়। তার উপরে তো মাইকের তাণ্ডব আছেই। গোগোল বাবা মায়ের এসব কথা শোনে আর ভাবে কথাগুলো খুবই সত্যি। অবশ্য পুজো এসে গেলে তখন এসব বিশেষ মনে থাকে না। মনটা আপনা থেকেই আনন্দে নেচে ওঠে। তবে শহরের রাস্তায় ঘুরে ঘুরে ঠাকুর দেখতে আর ভালো লাগে না। প্রত্যেক বছর দেখে এখন কেমন একঘেয়ে লাগে। আর বইয়ে পড়া দুর্গাপুজোর বর্ণনা মনে পড়ে যায়। সেসব অবশ্য বাংলাদেশের গ্রামের পুজো। পড়তে পড়তে গোগোল যেন কল্পনায় সেখানে চলে যায়। সেখানে খোলা আকাশের নিচে গাছপালা, নদী, নদীর ধারে কাশবন। গোগোল তো কাশবন দেখেইনি, ছবিতে দেখেছে। গোগোলের তাই মনে মনে খুব ইচ্ছে একবার গ্রামের পুজো দেখবে। কিন্তু দেখতে চাইলে দেখা হয় না। গ্রামে আত্মীয় স্বজন আছেন। শীতের সময় দু একবার বাবা মায়ের সঙ্গে গিয়েছে, পুজোর সময় কখনো যাওয়া হয়নি। সেবারে হঠাৎ গোগোলের মনস্কামনা অদ্ভুতভাবে পূর্ণ হয়ে গেল। বাবার যে কত রকমের বন্ধু আছেন তা বলে শেষ করা যায় না। মাঝে মাঝে বাবার মুখে তাদের গল্প শোনা গেলেও সকলের সঙ্গে গোগোলের পরিচয় হয়নি। বাবার মুখে তার এক লেখক বন্ধুর কথাও শুনেছে। তার আসল নাম গোপাল ভট্টাচার্য, কিন্তু তিনি হংসকুমার ছদ্মনামে লেখেন। বেশি বই লেখেননি, 5-6খানা লিখেছেন। সেসব বই গল্প উপন্যাস নয়, সবই ধর্ম বিষয়ে। উনি নাকি বিয়ে থা করেননি। একরকমের সন্ন্যাসী, সাত্ত্বিক মানুষ। নানান জায়গায় ঘুরে বেড়ান। সন্ন্যাসী বললে যেরকম গেরুয়া এবং জটাজুটোধারী বোঝায়, উনি সেরকম নন। সাধারণ মানুষের মতোই ধুতি পাঞ্জাবি পরেন। বাবা বলেন, গোপাল মনে প্রাণে সন্ন্যাসী মানুষ, অথচ ওদের গ্রামের বাড়ির অবস্থা বেশ ভালো। ওর দাদা ভাইয়েরা সবাই বিয়ে করেছে। গোপালকে বিয়ে করবার জন্য অনেক ধরাধরি করা হয়েছে, কিন্তু ও বিয়ে করেনি। বাবার এই বন্ধু গোপালবাবু মাঝে মাঝে কলকাতায় আসেন। বাবার সঙ্গে অফিসে দেখা করেন। বাবার সঙ্গে ওর পরিচয় কলকাতায় কলেজে পড়ার সময় থেকে। সেই থেকে নাকি উনি অনেকবার বাবাকে তাদের গ্রামের বাড়িতে বেড়াতে নিয়ে যেতে চেয়েছেন। আজ অবধি বাবার যাওয়া হয়ে ওঠেনি। পুজোর আগেই উনি কলকাতায় এসে বাবাকে নাকি বলেছেন, তোমার স্ত্রী আর ছেলেকে নিয়ে এবার পুজোয় আমাদের দেশে চলো। এতকাল ধরে বলছি, একবারও গেলে না। তোমরা খালি শহর নিয়েই মেতে আছো। ছেলেকে গ্রাম বাংলা দেখাও। শহর দেখে তো দেশটাকে চেনা যায় না। গ্রামই হচ্ছে আমাদের আসল জায়গা। বাবা বাড়ি এসে মাকে বলতেই মা রাজি হয়ে গেলেন। বললেন, পুজোতে প্রত্যেকবারই কলকাতাতেই থাকি, এবার গ্রামেই যাব। সেই কোন ছেলেবেলায় গ্রামে পুজো দেখেছি, তার চেহারাই আলাদা। গোগোলেরও নতুন অভিজ্ঞতা হবে। গোগোল তো শুনেই এক পা তুলে আছে। বাবা বললেন, আমিও অনেককাল গ্রামের পুজো দেখিনি, বিশেষ করে বাড়ির পুজো। গোপালকে তাহলে আগামীকাল বাড়িতেই নিয়ে আসবো। তোমার আর গোগোলের সঙ্গে পরিচয় হয়ে যাবে। অবশ্য আগে আমি অনেকবারই গোপালকে আমাদের ফ্ল্যাটে আসবার জন্য বলেছি, আসবো আসবো করে আসেন। আমার মুখে যদি শোনে তোমরা যেতে রাজি হয়েছো, তাহলে খুশি হয়েই চলে আসবে।
মা বললেন, তাই আসতে বলো, আমি একটু জেনে নিতে পারবো ওদের বাড়ি গেলে থাকবার ব্যবস্থা কেমন আছে না আছে। মুখে বলতে খুবই ভালো লাগে গাঁয়ে যাব, কিন্তু পাড়া গাঁয়ে গিয়ে থাকবার অনেক অসুবিধেও আছে। শত হলেও শহরে থেকে থেকে আমাদের অভ্যাস অন্যরকম হয়ে গেছে। গোগল বলল, কেন মা? এর আগে তো আমরা কালীনারায়ণপুর গেছি, ইছামতির ধারে ধলতিত্তা গ্রামে গেছি, আমাদের কোনো অসুবিধা তো হয়নি। মা বললেন, সেসব গ্রাম তো কলকাতা থেকে বেশি দূরে নয়, গ্রাম ঠিকই, তবে শহরের সব রকম ব্যবস্থাই সেখানে আছে। ইলেকট্রিকের আলো, স্যানিটারি পায়খানা সবই আছে। অজপাড়াগা বলতে যা বোঝায় তুই তো তা কখনো দেখিসনি। গোপালবাবুদের গ্রাম কেমন তা তো আমরা জানি নে, তোর বাবা কোনোদিন যাননি। বাবা বললেন, আমি শুনেছি গোপালদের দেশ হলো ব্যান্ডেল কাটোয়া লাইনে। গোপাল কাল এলেই সব জানা যাবে। পরের দিনই বাবা অফিসের ছুটির পরে তার বন্ধু গোপাল ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে বাড়িতে এলেন। মোটা ধুতির উপরে মোটা গেরুয়া রঙের খাদির পাঞ্জাবি, কাঁধে একটা কাপড়ের সাইড ব্যাগ। রোগা আর লম্বা মানুষটির রং ফর্সা, খাড়া নাক, চোখ বেশ বড়, মাথায় কাঁচা পাকা চুলের মতো তার গোফ জোড়াও কাঁচা পাকা, হাসিটি বেশ মিষ্টি। তাকে দেখলেই গ্রামের মানুষ বলে মনে হয়। অথচ উনি ভারতবর্ষের অনেক জায়গা ঘুরেছেন, বিশেষ করে তীর্থক্ষেত্রগুলো। তার উপরেই উনি ধর্মের বই কিছু লিখেছেন হংসকুমার ছদ্মনামে। বাবা মায়ের সঙ্গে আগে গোপালবাবুর পরিচয় করিয়ে দিলেন, তারপরে গোগলের সঙ্গে। মা আগেই শিখিয়ে রেখেছিলেন। গোগল গোপালবাবুর পায়ে হাত দিয়ে প্রণাম করল। উনি ব্যস্ত হয়ে গোগলের হাত ধরে সাদরে কাছে টেনে নিয়ে বললেন, আজকালকার ছেলেরা আবার প্রণাম করে নাকি? তাও আবার ইংলিশ মিডিয়াম স্কুলে পড়া ছেলে তুমি, আর বয়স তো এইটুকু। তোমরা তো হ্যালো আঙ্কেল, হাউ ডু ইউ ডু বলবে। গোগলের খুব লজ্জা হলো, বলল, আমি ওরকম বলি নে, মা আমাকে যেরকম শিখিয়েছেন আমি সেই রকমই শিখেছি। গোপালবাবু বললেন, বাহ, এ তো খুব ভালো কথা, মা তোমাকে ঠিকই শিখিয়েছেন। ইংরেজি পড়ো, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু বাংলাও পড়তে হবে, আর সত্যিকারের বাঙালিয়ানাও শিখতে হবে। তা তুমি আমাদের গ্রামে যাবে তো? গোগল ঘাড় কাত করে বলল, হ্যাঁ যাব। গোপালবাবু বললেন, তোমার বিষয়ে অনেক কথা শুনেছি, তুমি তো আবার এক খুদে গোয়েন্দা, খবরের কাগজে নাম বেরিয়েছে। আমাদের গায়ে সেরকম কিছু কিন্তু পাবে না, নেহাতি এক নিরীহ গ্রাম। তবে হ্যাঁ, মাঝে মধ্যে ডাকাতি হয়। মা বললেন, কিছু হয়ে আর দরকার নেই, এমনিতেই ওকে নিয়ে কোথাও যেতে আমার আজকাল ভয় হয়, আবার কোথায় কি ঘটিয়ে বসবে। গোপালবাবু বললেন, না, আমাদের গায়ে সেরকম কিছু ঘটবার সম্ভাবনা নেই, আপনি নিশ্চিন্তে থাকুন। আর পাড়া গায়ে ডাকাত পড়লে তার চেহারা অন্যরকম। আজকালকার ডাকাতরা অবশ্য বোমা বন্দুক নিয়ে আসে, আগেকার মতো দা সরকি বর্ষা নিয়ে আসে না, আর কূপ পেরে ঝাঁপিয়ে পড়ে না। অন্ধকার রাত্রে বোমা মেরে দরজা উড়িয়ে দেয় আর বন্দুক উঁচিয়ে ভেতরে ঢোকে। তবে বর্ষাকালেই গায়ে ডাকাতি বেশি হয়, পুজো পার্বণের সময় ওসব বিশেষ হয় না। ডাকাত পড়লে গোগল ঘর থেকেই বেরোতে পারবে না, আর সেসব ডাকাতরা বড় নিষ্ঠুর, কোনো রকম বেগতিক দেখলেই গুলি চালিয়ে দেয়। বাবা বললেন, গোপাল, তুমি যে আগে থাকতেই আমাদের ভয় দেখিয়ে দিচ্ছ, পুজোয় গিয়ে শেষটায় ডাকাতের হাতে বেঘুরে প্রাণ হারাতে হবে না তো? গোপালবাবু হেসে বললেন, ভয় দেখাচ্ছি না, গোগলকে বলছি এ সময় ডাকাতি হয় না, বর্ষাকালেই হয় বেশি। আর ডাকাতরা তো এমনি আসে না, আগে থেকে খবর নিয়ে আসে। কার বাড়িতে গেলে নগদ টাকা পয়সা গহনা পাবে। আমরা গরিব মানুষ, আমাদের বাড়িতে ডাকাত পড়বে কেন? বাবা বললেন, গরিবের বাড়িতে বুঝি দুর্গাপূজা হয়? গোপালবাবু বললেন, আগের মতো ধুমধাম কি আর হয়, অনেক কালের পুজো, 100 বছর আগে থেকে হয়ে আসছে, তাই গরিবের মতো এখনো পুজোটা চালিয়ে যাওয়া হচ্ছে। আমার ভাইপোদের আমলে আর হবে কিনা কে জানে। আগে নবমী রাত্রে মোষ বলি হতো, পাঁঠা বলি হতো কয়েকশো, এখন কয়েকটি পাঁঠা বলি হয় মাত্র। আমি অবশ্য বলি পছন্দ করি না, কিন্তু বংশের প্রথা মানতেই হয়। তারপর মায়ের সঙ্গে কথা বলতে গিয়ে উনি জানালেন, তাদের গ্রাম বর্ধমান জেলার মধ্যে, নবদ্বীপ ঘাট স্টেশনের আগে সমুদ্রগড়ে নেমে তাদের গ্রামে যেতে হয়। গ্রামটা জলঙ্গি নদীর ধারে। তাদের বাড়িটা বেশ বড় আর পাকা, অনেক ঘর আছে, থাকবার জায়গার কোনো অভাব হবে না। বাড়ির ভিতরে কুয়ো, টিউবওয়েল, স্যানিটারি, প্রিভি সবই আছে।
সম্প্রতি ইলেকট্রিক এসেছে, স্টেশন থেকে রিক্সায় করে যাওয়া চলবে। তবে গ্রামের ভিতর পাকা রাস্তা একটি মাত্র আছে, আর সবই কাঁচা রাস্তা। মায়ের যা জানবার তা জানা হয়ে গিয়েছিল। বললেন, আর আমার জানার দরকার নেই, শুনে আমার খুব ভালোই লেগেছে। এখন আমরা গেলে আপনাদের বাড়ির লোকেদের অসুবিধা না হলেই হয়। গোপালবাবু হেসে বললেন, সেটা গেলেই দেখতে পাবেন অসুবিধাটা কাদের হবে। আমি তো সমীরেশকে কতদিন ধরে বলে আসছি আমাদের দেশে যাওয়ার জন্য। সমীরেশ হলো গোগলের বাবার নাম, কিন্তু গোগল তখন একটা ধাঁধায় পড়ে গিয়েছে। ও চুপ করে থাকতে পারলো না, বলল, গোপাল কাকা, নবদ্বীপ তো নদিয়া জেলার মধ্যে, কিন্তু আপনি বলছেন আপনাদের গ্রাম বর্ধমান জেলার মধ্যে। গোপাল কাকা বললেন, বাহ, তুমি ঠিক প্রশ্নই করেছো। আমাদের ওদিকে একমাত্র নবদ্বীপই নদিয়া জেলার মধ্যে পড়েছে, আশেপাশের আর সর্বত্রই বর্ধমান জেলার মধ্যে। আসলে নবদ্বীপ একসময় গঙ্গার পূর্ব পারে ছিল। প্রাকৃতিক কারণে গঙ্গার ভাঙনে ভূগোলটাই বদলে গেছে। নবদ্বীপ চলে এসেছে গঙ্গার পশ্চিম পারে, কিন্তু নদিয়া জেলার কোনো অংশেই গঙ্গার পশ্চিম পারে থাকবার কথা নয়। নবদ্বীপ যেহেতু আগে ছিল নদিয়ার মধ্যে, এখনো তাই শুধু নবদ্বীপ অঞ্চলটা নদিয়া জেলার মধ্যে ধরা হয়। নবদ্বীপকে ঘিরে বাকি সব জায়গায় বর্ধমান জেলার অংশ। তুমি যখন আমাদের ওখানে যাবে তখন আমি তোমাকে সব দেখিয়ে দেব। তারপরেই যাবার দিনক্ষণ স্থির হয়ে গেল। গোগলের পুজোর ছুটি পড়ে গিয়েছিল। বাবা বললেন, আগামীকাল মহালয়া, আমরা তাহলে সপ্তমীর দিন যাব। গোপাল কাকা বললেন, সপ্তমীর দিন যাবে কেন? যাবেই যখন কয়েকদিন আগেই চলো। বাড়ির পুজো দেখতে হলে পঞ্চমীর দিন থেকেই থাকা উচিত। সব থেকে ভালো হয় আগামীকালই যদি যাওয়া যায়। বাবা চোখ কপালে তুলে বললেন, আগামীকাল? আমি তো এখনো অফিস থেকে ছুটিই নিইনি। তাছাড়া আমাদের অফিসের পুজোর ছুটি মাত্র 4 দিন। গোপাল কাকা বললেন, তা বললে তো হবে না ভাই, তোমাকে কয়েকদিন বেশি ছুটি নিতেই হবে। একেবারে অফিসের গোনাগুনতি দিনে গেলে কি চলে? কি বলো তুমি গোগলবাবু? গোগলের মনের ইচ্ছাটা তাই, কিন্তু বাবার অসুবিধার কথা ভাবতেই হবে। ও হেসে বাবার দিকে তাকালো। মা বাবাকে বললেন, তুমি ছুটি কয়েকদিন বাড়িয়েই নাও। গোপাল কাকা মায়ের কথায় উৎসাহিত হয়ে বললেন, হ্যাঁ, আর আগামীকাল গেলে আমার সঙ্গেই যাওয়া হতো। আমাকে আগামীকাল প্রথম ট্রেন ধরে চলে যেতে হবে। অবশ্য পরের দিনই আমি আবার কলকাতায় আসবো, 2 দিন থেকে আবার যাব। বাবা বললেন, আগামীকাল কোনো রকমেই যাওয়া হবে না। যেতে যেতে তুমি ধরে রাখো চতুর্থী পঞ্চমী হবে। গোপাল কাকা দর কষাকষির মতো বললেন, আর 2-1 দিন এগিয়ে এসো, আমি তোমাদের সঙ্গে নিয়ে যেতে চাই। কোনোদিন যাওনি, হঠাৎ গিয়ে অসুবিধায় পড়তে হতে পারে। বাবা বললেন, আরে এ তো ঘরের কাছে, আমি টাইম টেবিল দেখে ঠিক গিয়ে হাজির হব। গোপাল কাকা মাথা নেড়ে বললেন, ঘরের কাছে বলেই অসুবিধে, বুঝলে? এ হলো পাড়াগা জায়গা। অবশ্য রিক্সায় চেপে আমাদের গায়ের নাম আর আমাদের বাড়ির কথা বললে পৌঁছে যাবে ঠিকই, কিন্তু তার কি দরকার? তুমি 3 দিন বেশি ছুটি নাও, আমার সঙ্গেই চলো। আমাদের লাইনে ট্রেনের গোলমাল বড় বেশি। যে সময় গিয়ে পৌঁছবে ভাবলে তার থেকে হয়তো 2 ঘন্টা দেরি হয়ে যাবে। আমার সঙ্গে না গেলে আমাকে তোমাদের জন্য স্টেশনের লোক রেখে দিতে হবে। বাবা কি বলবেন ভেবে না পেয়েই যেন মায়ের দিকে তাকালেন। মা বললেন, গোপালবাবু যা বলছেন তাই করো, নতুন জায়গা, ওর সঙ্গে যাওয়াই ভালো। গোপাল কাকা বললেন, এই তো ঠিক কথা, বাস্তব দিকটাই সবসময় ভাবতে হবে। বাবা হেসে বললেন, তাহলে তাই হবে, আমরা চতুর্থীর দিনই যাব। গোপাল কাকা বললেন, এই তো সুবোধ বালকের মতো কথা, তাহলে আমরা সকালের গাড়িতেই যাব। আমি হাওড়া স্টেশনের টিকিট কেটে রিসেপশনের সামনে দাঁড়িয়ে থাকবো, তোমরা সকাল 6:30টার মধ্যে পৌঁছে যাবে। কথাবার্তা স্থির হয়ে গেল। গোপাল কাকা চা খাওয়া পছন্দ করেন না, মা তাকে মিষ্টি আর শরবত খাওয়ালেন। ট্রেনে বেশ ভিড় থাকলেও গোগলরা সবাই বসবার জায়গা পেয়েছিল। গোপাল কাকা আগেই বলেছিলেন তাদের কাটোয়া বারহারোয়া লুপ লাইনে গাড়ি চলাচলের ব্যবস্থা এখনো সেই আদ্যিকালের আমলে পড়ে আছে। সেকেন্ড আর ফার্স্ট ক্লাস কেউ মানতে চায় না। ট্রেনও সময় মতো চলে না, যাত্রীর তুলনায় ট্রেন কম। আর ব্যান্ডেলের পর ট্রেন চলে সিঙ্গেল লাইনে। আপ ডাউন ট্রেন একসঙ্গে এসে পড়লে স্টেশনে গাড়ি দাঁড়িয়ে পড়ে। আর সব থেকে আজব নিয়ম হলো, আপ বা ডাউনের যে ট্রেনটি আগে আসবে তাকে ছাড়া হবে পরে, আর পরে যে আসবে তাকে ছেড়ে দেওয়া হবে আগে। ফার্স্ট কাম ফার্স্ট গো নয়, লাস্ট কাম ফার্স্ট গো।
গোগলের বেশ মজাই লাগলো। গোগল কাকা ব্যান্ডেল স্টেশনের পর থেকে সব স্টেশনের সঙ্গে সেসব জায়গার অনেক পুরানো ইতিহাস শোনাতে শোনাতে চললেন। ব্যান্ডেল ছাড়বার পরেই গোগলের মনে হলো শহরের চেহারা আর কোথাও নেই, চারিদিকেই গ্রাম। সমুদ্রগড় স্টেশনে নেমে আশেপাশে কিছু দোকানপাট ছাড়া চারিদিকেই গ্রামের চেহারা। দেখা গেল গোপাল কাকার জন্য একজন লোক অপেক্ষা করছিল। সে ছুটে এলো কাছে। গোগলদের একটাই মাত্র সুটকেস আনা হয়েছিল জামা কাপড় ভরে, আর একটা ব্যাগ যার মধ্যে তোয়ালে, সাবান, দাঁত মাজার ব্রাশ, পেস্ট ইত্যাদি, আর বাবার দাড়ি কামাবার সরঞ্জাম। গোপাল কাকা লোকটিকে দেখে বললেন, এই যে হরি ভাই, তুমি এসে গেছো, রিক্সা কি পাওয়া গেছে? হরি ভাই লোকটির বয়স হবে 50-এর মতো। হাঁটুর ওপরে ধুতি আর বুকের বোতাম খোলা সামান্য একটা জামা, গলায় তুলসীর মালা, পেটে কাটা শক্ত চেহারা, মাথার চুল কাঁচা পাকা, মুখটি নিরীহ। বলল, পাওয়া গেছে। তুমি যাদের কথা বলেছিলে সেই কাঁদু আর পচা রিক্সা নিয়ে অপেক্ষা করছি। তোমরা রিক্সায় এসো, আমি সুটকেস আর ব্যাগ নিয়ে হাঁটা দিই। বাবা ব্যস্ত হয়ে বললেন, গোপাল, এসব বয়ে নিয়ে যাওয়ার দরকার কি? আমাদের সঙ্গে রিক্সাতেই তুলে নেওয়া যাবে। হরি ভাই নিজেই বলল, আপনারা একটু ভালো করে বসে আসুন, এমন কিছু বোঝা নয়। আমরা 1 কুইন্টাল ধানের বস্তা মাথায় করে মাইলের পর মাইল হাঁটতে পারি, এ তো কিছুই নয়। গোপাল কাকা বাবাকে বললেন, হরি ভাইকে ওর ইচ্ছে মতো যেতে দাও, আমরা রিক্সা করে গেলেও দেখা যাবে সে হয়তো আমাদের আগেই বাড়ি পৌঁছে গেছে। গোপাল কাকার সঙ্গে স্টেশনের পশ্চিম দিকে হেঁটে লাইন পার হতে হলো। চারিদিকে গাছপালা বেশ নিবিড়। বুলবুলি আর দুর্গা টুনটুনির ডাক শোনা যাচ্ছে, মাঝে মাঝে দোয়েলের শীষ। বেলা এখন 11টা হবে। রোদটা দেখতে সুন্দর, কিন্তু বেশ ঝাঁজ আছে। লেভেল ক্রসিং এর গেট পেরিয়ে সরু একটা পিচের রাস্তা ডান দিকে মোড় নিয়ে চলে গিয়েছে। কাছেই দুটো রিক্সা দাঁড়িয়েছিল, দুটোই, তার বেশি নয়। গোপাল কাকার সঙ্গে অনেকেই কথা বলছিল আর গোগলদের দিকে তাকিয়ে দেখছিল। গোপাল কাকা সকলের সঙ্গেই কথা বলছিলেন। গোগল বুঝতে পারলো গোপাল কাকাকে সবাই বেশ মান্য করে। গোপাল কাকা মা আর বাবাকে একটা রিক্সায় তুলে দিলেন আর নিজে গোগলকে নিয়ে একটা রিক্সায় বসলেন। খানিকটা যেতেই নদী দেখা গেল। গোপাল কাকা বললেন, এটা হচ্ছে জলঙ্গি নদী, পূর্ব দিকে গঙ্গায় গিয়ে মিশেছে। এখন দেখছো নদী একটু ছোট, বর্ষাকালে জল যখন বাড়ে তখন আরো চওড়া দেখায়। সময় পেলে তোমাকে জলঙ্গি আর গঙ্গা যেখানে মিশেছে সেখানে নিয়ে যাব। গোগল নদীর ধারে দুপাশে নিবিড় গাছপালা দেখে খুশি হয়ে উঠল। এরকম গ্রামে ও আগে আর কখনো যায়নি। জলঙ্গি নদীতে মাঝিরা নৌকা করে বড় বড় জাল পাচ্ছে। রাস্তাটা পিচের বটে, কিন্তু ভাঙা চলা এবড়ো খেবড়ো। একসময় সেই রাস্তা ছেড়ে রিক্সা বাঁ দিকে কাঁচা রাস্তায় ঢুকলো। শুকনো শক্ত রাস্তায় অনেক ধুলো জমেছে। বৃষ্টি হলে নিশ্চয়ই কাদা হতো, রিক্সা চালাতে কষ্ট হতো। নদী আড়ালে চলে গেল। প্রায় 20 মিনিট চলার পরে রিক্সা রাস্তা থেকে সোজা একটা বিরাট দোতলা বাড়ির সামনে বিশাল চত্বরের মধ্যে ঢুকে পড়ল। সেই চত্বরে বিস্তর ছোট ছোট ছেলে মেয়ে খেলা করছে। বাড়িটা দক্ষিণ মুখ, আর তার গায়ে লাগানো পশ্চিম দিকে পূব মুখ বিরাট ঠাকুর দালান। বেশ কয়েক ধাপ উঁচু সিঁড়ির উপরে ঠাকুর দালানে মোটা মোটা থাম। আর চতুর্থী দিনেও দেখা গেল দালানের ভিতর দুর্গা প্রতিমার গায়ে প্রতিমা শিল্পীরা রং লাগাচ্ছে। সেখানেও কয়েকটি ছেলে মেয়ে ভিড় করে আছে। গোগল কখনো প্রতিমা গড়া দেখেনি। কলকাতায় কুমোরটুলিতে প্রতিমা গড়া হয়, সেখানে দেখতে যাবার ইচ্ছে থাকলেও যাওয়া হয়নি। গোপাল কাকা রিক্সা থেকে নেমে গোগলের হাত ধরে দাঁড়ালেন। বাবা মাও নামলেন। পরে রিক্সা চালকেরা কোনো কথা না বলে বা ভাড়া না নিয়েই চলে গেলেন। বাবা বললেন, রিক্সার ভাড়া দেওয়া হলো না যে? গোপাল কাকা বললেন, ভাড়া ওদের আগেই দেওয়া হয়ে গেছে, চলো ভেতরে চলো। গোগল প্রতিমার গায়ে রং লাগানো দেখবার জন্য ব্যস্ত হয়ে উঠল। বলল, আমি একটু ওখানে যাব। গোপাল কাকা বললেন, নিশ্চয়ই যাবে, আগে বাড়ির ভেতর চলো, সকলের সঙ্গে আলাপ পরিচয় হোক, একটু কিছু খেয়ে নাও, তারপর যতক্ষণ খুশি প্রতিমা গড়া দেখবে। ইতিমধ্যে চত্বরে যেসব ছেলেমেয়েরা খেলছিল সবাই খেলা থামিয়ে গোগলদের দেখছিল। ঠাকুর দালানে যারা ছিল তারাও সিঁড়িতে নেমে সেই গোগলদের দেখছিল। গোপাল কাকা গোগলের হাত ধরে বাড়ির দিকে এগিয়ে গেলেন। তিনি নিতান্ত বিনয় করে বলেছিলেন, একটা বাড়ির কথা, আসলে বাড়িটি একটি প্রাসাদের মতো। লোহার গজাল পোতা বড় দরজা দিয়ে ঢুকলেই ভেতরে দুদিকে সিমেন্টের তৈরি লম্বা বসার জায়গা,
ভিতরে সান বাঁধানো বিরাট উঠান, আর চারিদিকে একতলা দোতলায় থামওয়ালা বারান্দা। বারান্দার ভিতর দিকে সারি সারি ঘর। অনেক মহিলাকেই সেসব ঘরে যাতায়াত করতে দেখা যাচ্ছে। গোপালদের দেখেই দুজন ভদ্রলোক এগিয়ে এলেন। গোপাল কাকা বাবার মায়ের সঙ্গে পরিচয় করে দিলেন। এই আমার বড়দা আর মেজদা। গোপাল দেখল গোপাল কাকার দুই দাদা ধুতি পাঞ্জাবি পরা, সাদা সিধে লোক। আগেই শুনেছে এই দুই দাদা কালনা কোর্টে ওকালতি করেন। দুজনেই হাত জোর করে নমস্কার করলেন। বড়দা বললেন, আসুন আসুন, আমাদের বিশেষ ভাগ্য আপনারা এসেছেন। বাবা নমস্কার করে বললেন, ছি ছি, ভাগ্য কি বলছেন, আমরা আসতে পেরে খুশি। অনেক দিন ধরেই আসার ইচ্ছে হয়ে উঠছিল না। মা মাথায় ঘোমটা টেনে গোপাল কাকা দুই দাদাকে প্রণাম করলেন। দুজনেই ভারী অপ্রস্তুত হয়ে ব্যস্তভাবে বলে উঠলেন, আহা, করো কি করো কি। মা বললেন, ঠিকই করেছি, গুরুজনদের প্রণাম করব না? গোগলও মায়ের দেখা দেখি তাড়াতাড়ি দুজনকে প্রণাম করল। দুজনেই গোগলকে কাছে টেনে নিয়ে আদর করলেন। তারপরেই এসে গেলেন গোপাল কাকার দুই বৌদি। মা তাদেরও প্রণাম করলেন। তারাও বেশ খুশি হয়ে মাকে টেনে নিলেন। গোগলকে কাছে টেনে নিয়ে বাঁদিকের বারান্দায় সিঁড়ি দিয়ে উপরে টেনে নিয়ে চললেন। বড় জ্যাঠাইমা বললেন, আগে আমাদের ঘরটা দেখিয়ে দিই, তারপর বসে কথা হবে। মা বললেন, আমাকে আপনি করে বলবেন না। আর বসে কথা হবে কেন, আমিও আপনাদের সঙ্গে কাজ করতে করতে কথা বলবো। সবাই খুব খুশি হয়ে হেসে উঠলেন। বিরাট বাড়ির দোতলার কোন দিকে যে নিয়ে চললেন কিছুই যেন বোঝা গেল না। একটি ঘরে এনে তুললেন সবাইকে। বেশ বড় ঘর, বিরাট মশারি চাঁদোয়া করা, খাটের উপর বিছানা। বড় বড় জানালা দিয়ে আলো বাতাস আসছে। হাত বাড়ালেই একটা ঝাড়ালো লিচু গাছের পাতা ধরা যায়। গোগল সব থেকে অবাক হলো, এই ঘরে কখন হরিভাই পৌঁছে সুটকেস আর ব্যাগ রেখে গিয়েছে। ইলেকট্রিকের আলো রয়েছে, পাখা নেই। ঘরের মধ্যে গোপাল কাকার দুই দাদা, দুই বৌদি আর তার ছোট ভাই এবং তার স্ত্রী সবাই মিলে যেন একটা সভা বসে গেল। ওদিকে দরজার কাছে এসে ভিড় করেছে গোগলের বয়সী বা 2-1 বছরের ছোট একদল ছেলে মেয়ে। গোপাল কাকা তাদের ডেকে গোগলের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন এবং ওদের সকলের নাম বলে দিলেন। এরা সকলেই তার ভাইপো ভাইঝি। গোপাল কাকা তাদের বললেন, গোগল একটু কিছু খেয়ে নিক, তারপর তোমাদের সঙ্গে যাবে। গোগলের বিষয়ে তোমরা কেউ কিছু জানো? একসঙ্গে 3-4 জন বলে উঠল, জানি। গোগল একটু লজ্জা পেয়ে গেল। ওর তখনই সকলের সঙ্গে বেরিয়ে পড়তে ইচ্ছে হলো, কিন্তু উপায় ছিল না। গোপাল কাকার ছোট ভাইয়ের বউ অর্থাৎ কাকিমা গোগলের জন্য খাবার আনতে চলে গেলেন। ওদিকে মা জ্যাঠাইমাদের আর বাবার সঙ্গে জ্যাঠামশাইদের আলাপ জমে উঠেছে। তারা সবাই যে বেশ খুশি হয়েছেন তা বোঝা গেল। গোগল লুচি তরকারি আর মিষ্টি খেয়ে পেট ভরিয়ে সকলের সঙ্গে বেরিয়ে গেল। যাবার আগে জুতো মোজা খুলে ফেলল, কারণ সে দেখেছিল সব ছেলেমেয়েরাই খালি পায়ে রয়েছে। দুপুরে স্নান খাওয়ার আগে পর্যন্ত গোগল ঠাকুর দালানে বসে প্রতিমার রং করা দেখল। 3 জন শিল্পী রঙের কাজ করছিলেন। 2 জন দুদিকে লক্ষ্মী আর সরস্বতীকে রং করছিলেন, আর একজন দুর্গা প্রতিমাকে। গোগল অবাক আর মুগ্ধ হয়ে দেখছিল। মাটির প্রতিমার গায়ে রং লেগে আস্তে আস্তে কেমন জীবন্ত হয়ে উঠছিল। রং লাগানোর কাজ ওপর থেকে শুরু করে ক্রমে নিচে কার্তিক, গণেশ, অসুর, সিংহের ওপর নেমে আসছিল। পিছনের চালই তখনও খাটানো হয়নি, রঙও লাগানো হয়নি। গোগল খুবই উদ্বিগ্ন হয়ে উঠেছিল। আগামীকাল পঞ্চমী, পরশু ষষ্ঠী পূজা। এর মধ্যে কি করে সমস্ত ঠাকুর আর চালি রং করা হবে? বড় জ্যাঠামশাইয়ের ছোট ছেলে রঞ্জিত গোগলের বয়সী। সবাই ওকে রঞ্জু বলে ডাকে। ও বলল, দেখবে কাল রাত্রের মধ্যে শুধু রঙের কাজ নয়, ডাকের সাজও হয়ে যাবে। গোগল জানে না ডাকের সাজ কাকে বলে। রঞ্জু আর অন্যান্যরা অবাক হলো। পরে বুঝিয়ে দিল, সোলার সাজকে ডাকের সাজ বলে। সোলা দিয়ে যেমন বিয়ের মুকুট তৈরি হয়, তেমনি প্রতিমার শাড়ি অলংকার সবই সোলা আর রাংতা দিয়ে হয়। তখন গোগলের মনে পড়ে গেল, কলকাতায়ও এরকম ডাকের সাজ কোথাও কোথাও হয়। একসময় গোপাল কাকা এসে সবাইকে তাড়া দিয়ে নিয়ে গেলেন দুপুরে স্নান খাওয়ার জন্য। রঞ্জেদা পুকুরে স্নান করতে গেল, কিন্তু গোগলকে পুকুরে যেতে দেওয়া হলো না। অথচ গোগল তখন অ্যান্ডারসন ক্লাবে মোটামুটি সাঁতার শিখেছে। গোপাল কাকা বললেন,
তুমি যেখানে সাঁতার শিখেছো তার সঙ্গে এখানকার পুকুরের অনেক তফাৎ। জল গভীর, কোনো বাঁধানো ঘাট নেই, তুমি সেই পুকুরে নামতে পারবে না। আমার সঙ্গে গিয়ে দেখে আসতে পারো। রঞ্জুরা অনেক আগে থেকে এসব পুকুরে স্নান করে সাঁতার কাটা শিখেছে। গোগল বাড়ি থেকে 2 মিনিটের পথ হেঁটে পুকুর ধারে গেল। বিরাট পুকুর, জল যেন কালো রং। রঞ্জু আর 2-3 জন ছোট ছাড়া অধিকাংশই বড়রা স্নান করছিলেন। বাড়ি ফিরে গোগলকে টিউবওয়েলের জলে স্নান করতে হলো, কিন্তু গোগল একলা আলাদা খেতে কিছুতেই রাজি হলো না। মাও তাই বললেন, বাড়ির সব ছেলে মেয়েদের সঙ্গেই গোগল খেতে বসবে। বিরাট বাড়ি, আর তার মধ্যে আবার নিচের একটা অংশকে বলা হয় রান্নাবাড়ি। 2টো ঘরে শুধু রান্না হয়, আর বাকি 2টো বড় ঘরে খাওয়ার ব্যবস্থা। রান্নাবাড়ির পিছনেও একটা পুকুর আছে। খোলা জানালা দিয়ে খেতে বসে সেই পুকুর দেখা যায়, আর খেতে খেতেই পুকুর ধারের বাগান থেকে নানা রকমের পাখির ডাক শোনা যায়। গোগল কখনো গ্রামের বাড়ি এমন প্রাকৃতিক পরিবেশে দিন কাটায়নি। সবাইকেই কলা পাতায় করে খেতে দেওয়া হলো। 2 জ্যাঠাইমার সঙ্গে মাও এসে সেখানে দাঁড়ালেন। গোগলের মনে হলো যেন নিমন্ত্রণ বাড়িতে খেতে বসেছে। খাবার পরেই মা বললেন, গোগল অনেক ভোরে উঠেছো, এখন একটু ঘুমিয়ে নাও। বেলা 2টো বাজে, 4টের সময় উঠে আবার সকলের সঙ্গে প্রতিমা দেখতে যাবে। গোগল রঞ্জুদের দেখিয়ে জিজ্ঞেস করলো, আর ওরাও কি ঘুমোতে যাবে? গোপাল কাকা বললেন, সবাইকে এখন ঘুমোতে যেতে হবে, ভয় নেই, তোমাকে একলা ফেলে কেউ কোথাও যাবে না। গোগলকে অগত্যা দোতলায় শুতে যেতে হলো, কিন্তু ঘুম কোথায়? চোখে ঘুম নেই। শুয়ে শুয়ে পাখির ডাক শুনতে লাগলো আর ভাবতে লাগলো কখন 4টে বাজবে। তবে ঘুমটা এমনই জিনিস গোগল জানতেই পারলো না। পাখির ডাক শুনতে শুনতে কখন ঘুম এসে ওর চোখে চেপে বসেছে। ঘুম যখন ভাঙলো, গোগল ধর্মড়িয়ে উঠে বসলো। দেখলো খাটের একপাশে বাবা ঘুমোচ্ছেন, মা ঘরে নেই। গোগল খাট থেকে নামলো, জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো তখন বেশ রোদ রয়েছে। ও ঘরের বাইরে গেল। কাকিমা কোথা থেকে এসে পড়লেন। জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছ গোগল? গোগল বলল, রঞ্জুদের কাছে প্রতিমা দেখতে। কাকিমা বললেন, মাকে বলে যাও এসো আমার সঙ্গে। বলে গোগলের হাত ধরে দোতলার বারান্দার একদিকে নিয়ে গেলেন। গোগলের কাছে বিরাট বাড়িটা একটা ধাঁধার মতো। বড় বারান্দার ধারে ধারে ঘর, আবার এক এক জায়গায় ভিতরে ফালি বারান্দা ঢুকে গিয়েছে, তার পাশেও ঘর। এত ঘর কেন? কত লোকই বা থাকে? এই যেন দুর্গের মতো মনে হয়। কাকিমা একটা ঘরের সামনে গোগলকে নিয়ে এলেন। গোগল দেখলো বড় একটা ঘরে মা, 2 জ্যাঠাইমা ছাড়াও আরো কয়েকজন মহিলার সঙ্গে বসে কথাবার্তা বলছেন। গোগলকে দেখে বললেন, এর মধ্যেই উঠে পড়েছ? 4টেও বোধহয় বাজেনি। যাই হোক, ওই জামা প্যান্ট বদলে নিচে যাও। গোগল তাই গেল। নিচে নেমে ঠাকুর দালানে গিয়ে দেখলো রঞ্জু নেই, কিন্তু মেজো জ্যাঠামশাইয়ের ছেলে নন্টুর বোন দীপা বসে আছে। আর গোগল অবাক হয়ে দেখলো স্নান করতে যাওয়ার আগে প্রতিমার যে রং দেখে গিয়েছিল তার তুলনায় এখন যেন সব ঠাকুরের গায়ে রং লাগানো হয়ে গিয়েছে, আর চালচিত্রের গায়ে সাদা রং লাগানো শেষ। নন্টু গোগলকে ডাকলো। গোগল নন্টুর কাছে গিয়ে বসলো। জিজ্ঞেস করলো, রঞ্জু কোথায়? নন্টু বলতে পারলো না। দীপা বলল, আমি জানি, রঞ্জুদা সেই পেয়ারা কাঠের গুলতিটা আনতে গেছে হরিভাই দাদার ছেলের কাছে। হরিভাই দাদার ছেলে কালনা থেকে গুলতি, রবার আর চামড়া নিয়ে এসেছে। গোগল অবাক হয়ে জিজ্ঞেস করলো, সেটা কিরকম জিনিস? নন্টু বলল, তুমি গুলতি দেখনি কখনো? মনে হচ্ছে গল্পের বইয়ে পড়েছি, চোখে দেখিনি কখনো। নন্টু আর দীপা খুব অবাক হয়ে গেল। এই সময় রঞ্জু এসে উপস্থিত, কিন্তু হাতে তার গুলতি নেই। গোগল জিজ্ঞেস করলো, তুমি গুলতি আনতে গেছিলে? রঞ্জু সন্দেহের চোখে নন্টু আর দীপার দিকে দেখলো। বলল, না তো, সেটা এখনো তৈরি হয়নি। গোগল বলল, হলে আমাকে দেখিও, আমি কখনো গুলতি দেখিনি। গোগলের কথা শুনে রঞ্জুও খুব অবাক হলো, কিন্তু সে বিষয়ে কিছু না বলে জিজ্ঞেস করলো, বারবাড়ি তলায় ঠাকুর দেখতে যাবে? গোগল বলল, যাবো। তাহলে চলো ঘুরে আসি। গোগলের সঙ্গে নন্টু আর দীপাও উঠে দাঁড়ালো। রঞ্জু বলল, তোরা যাবি নে, আমি গোগলকে নিয়ে এক্ষুনি ঘুরে চলে আসবো। নন্টুর রাগ হয়ে গেল, বলল, আমি এক্ষুনি গিয়ে ঠাকুর কাকাকে বলে দেবো। গোগল জানে এরা সবাই গোপাল কাকাকে ঠাকুর কাকা বলে।
রঞ্জু নন্টুর কথায় কান না দিয়ে গোগলের হাত ধরে ঠাকুর দালান থেকে নামতে নামতে বলল, বলগে যা, আমরা তো কোথাও দুষ্টুমি করতে যাচ্ছি নে। বাড়ির চত্বরের বাইরে রাস্তায় এসে গোগল জিজ্ঞেস করলো, নন্টুকে সঙ্গে নিলে না কেন? রঞ্জু বলল, ও সব কথা বাড়িতে লাগিয়ে দেয়। বাবা কাকারা কেউ গুলতি চালানো পছন্দ করেন না। নন্টু দেখতে পেলে সবাইকে বলে দেবে। বলে সে জামাটা তুলে কোমরে গোজা গুলতিটা বের করে গোগলের হাতে দিল। এই হচ্ছে গুলতি, তুমি কখনো দেখনি? গোগল সত্যি কখনো দেখেনি। ইংরাজি ওয়াই অক্ষরের মতো পেয়ারা কাঠ। ওর সঙ্গে 1.5 ইঞ্চি চওড়া দুটো লম্বা রবার দুদিকে বাঁধা, আর রবার দুটোর মাঝখানে গোল একটা চামড়া ফুটো করে বাঁধা। রঞ্জু প্যান্টের পকেট থেকে ছোট ইটের টুকরো বের করে গোগলের হাত থেকে গুলতিটা নিল। চামড়ার মধ্যে ইটের টুকরোটা চেপে ধরে কাঠের গুলতি তুলে রবারে টান দিল, আর ইটের টুকরোটা গাছের দিকে ছুড়ে দিল। গোগল এই সামান্য ব্যাপারেই অবাক আর মুগ্ধ হয়ে গেল। বলল, বাহ, এ দিয়ে তো পাখিও মারা যায়। রঞ্জু বলল, যাই তো, তবে হাতে টিপ থাকা দরকার। তুমি একটা ছোড়ো। বলে পকেট থেকে আর একটা ইটের টুকরো বের করে দিয়ে আবার বললে, এঁটেল মাটি দিয়ে গুলি তৈরি করে রোদে শুকিয়ে নিতে হয়। সেটা এখনো করতে পারিনি, পরে করে নেব। এখন এ দিয়েই গুলির কাজ চলবে। তুমি ছোড়ো। গোগল গুলতিটা বাগিয়ে ধরল। চামড়ার মধ্যে ইটের টুকরো গুঁজে চারপাশের গাছের দিকে দেখল কোনো পাখি দেখা যায় কিনা। পাখির ডাক শোনা যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে না। রঞ্জু একটা গাছের গায়ে কাঠবেড়ালি দেখিয়ে বলল, ওটাকে তাক করো। গোগল কাঠবেড়ালিটাকে তাক করে রবার টেনে ছোড়বার আগেই কাঠবেড়ালি নিমেষে কোথায় হারিয়ে গেল, আর ইটের গুলি মোটেই ছুটে গেল না। রবারের ঝাপটায় জোর চোট লাগলো বাঁ হাতের বুড়ো আঙুলে। ব্যথায় ওর মুখটা বিকৃত হয়ে গেল। বুড়ো আঙুলটা লাল হয়ে উঠল। রঞ্জু বলল, প্রথম প্রথম ওরকম হয়, চালাতে শিখে গেলে আর লাগবে না। কিন্তু তোমার হাতে ঠান্ডা জল দিয়ে ডুলে দেওয়া দরকার। চলো, নদীর ধারেই বারোয়ারিতলা, সেখানে নদীর জল দিয়ে ধুয়ে ডুলে দেব। দুজনেই প্রায় ছুটতে ছুটতে বারোয়ারিতলার মাঠে চলে এলো। রঞ্জু গোগলের হাত ধরে নদীর ধারে জলের কাছে নেমে এলো। জলে বেশ স্রোত। গোগল জানে এরকম চোট লাগলে বরফ লাগাতে পারলেই ভালো হয়। নদীর জলও ঠান্ডা। হাত ডুবিয়ে বুড়ো আঙুলটা খানিকক্ষণ খসল। তারপর দুজনেই উঠে এলো বারোয়ারিতলার মণ্ডপে। সেখানেও তখন শিল্পীরা প্রতিমার গায়ে রং লাগাচ্ছে। বারোয়ারি প্রতিমা বেশ বড়, কিন্তু দেখতে কেমন বেঢপ আর ঢ্যাঙা মতো লাগছে। মুখে শ্রীও তেমন সুন্দর নয়। গোগল জিজ্ঞেস করলো, কাল পঞ্চমী, এর মধ্যে এরা কাজ শেষ করবে কি করে? রঞ্জু বলল, আজ আর কাল সারা রাত কাজ হবে। ষষ্ঠী দিন সকালবেলা দেখবে সব কাজ আর রং হয়ে গেছে। পঞ্চমীর রাত্রে ঘাম তেল লাগাবে। ঘাম তেল কি? গোগল অবাক হয়ে জিজ্ঞেস করল। রঞ্জু হেসে বলল, ঘাম তেল এক ধরনের আঠা, অনেকটা গদের মতো, তবে আরো পাতলা। সেটা লাগালে প্রতিমার মুখ, অসুর, সিংহ সব চকচক করে। সকলের শেষে হয় চক্ষুদান। গোগল যত শোনে ততই অবাক হয়। জিজ্ঞেস করলো, চক্ষুদানটা কি? রঞ্জু বলল, চক্ষুদান হলো চোখের মণি আঁকা। ওটা খুব কঠিন কাজ। একটু এদিক ওদিক হয়ে গেলে প্রতিমার গদ চোখ বা টেরা হয়ে যেতে পারে, আর চোখের মণি আঁকা হয়ে গেলে প্রতিমাকে তখন জীবন্ত মনে হয়। গোগল অবাক হয়ে রঞ্জুর কথা শুনল। কত বিষয় ও জানে না। ওর কলকাতার বন্ধুরাও এসব জানে না। ও বলল, তোমরা কত কিছু জানো, আমি এসব কিছুই জানতাম না। কিন্তু তুমি তো অনেক বড় বড় ডাকাত ধরেছ শুনেছি। রঞ্জু বলল, প্রতিমার বিষয়ে জানা এমন কিছু কঠিন নয়। তুমি কি করে ডাকাত ধরো? গোগল হেসে বলল, আমি কখনো ডাকাত ধরিনি। আমার চোখের সামনে এক একটা ঘটনা ঘটে, সেগুলো খুব অদ্ভুত। কি ঘটছে আর কেনই বা ঘটছে সেটা জানবার খুব ইচ্ছে হয়, আর তাতেই আমি জড়িয়ে পড়ি। আমি তো আর সত্যি সত্যি গোয়েন্দা নই যে ডাকাতের পিছু ধাওয়া করবো। যেমন ধরো, একবার দিল্লি থেকে রাজধানী এক্সপ্রেসে ফেরবার সময় ফার্স্ট ক্লাসের করিডরে আমার চোখের সামনে একজন আরেকজনকে পিস্তল দিয়ে গুলি করে মেরে ফেললো। তারপরে লোকটা ভাবলো আমি যখন দেখে ফেলেছি তখন আমাকে মেরে ফেলা দরকার, তা নইলে আমি সবাইকে বলে দেবো। তাই তারা আমাকেই চুরি করেছিল। গোয়েন্দা অশোক ঠাকুরের নাম শুনেছ? রঞ্জু অবাক হয়ে শুনছিল। বলল, না তো। সেবার অশোক ঠাকুরই আমাকে বাঁচিয়েছিলেন। উনি খুব নাম করা গোয়েন্দা। দুজনে কথা বলতে বলতে বারোয়ারিতলা ছেড়ে
জলাঙ্গির তীর দিয়ে চলছিল। খানিকটা যাবার পরেই বাঁদিকে মোড় নিয়ে চোখে পড়ল বিরাট এক পুরানো দোতলা বাড়ি। বাড়ির গায়ে অনেকগুলো শিব মন্দির। বাড়িটা রঞ্জুদের বাড়ির থেকেও বড়। চারিদিক ঘিরে পুরানো পাঁচিল আর বিরাট সিংহ দরজা। সিংহ দরজাটার একটা পাল্লা বন্ধ, আর একটা খোলা পাল্লা দিয়ে ভিতরে দেখা যায়। মস্ত বড় চত্বরের ওপারে বড় থামওয়ালা লম্বা বারান্দা। বাড়ির ভিতরে যাবার দরজাটা খোলা, যেন সুরঙ্গের মতো দেখাচ্ছে। গগল জিজ্ঞেস করলো, এটা কি খালি বাড়ি? রঞ্জু বলল, না, ভেতরে লোক আছে। এটা খুব বড় লোকের বাড়ি। এটাকে রাজবাড়ি বলা হয়। কত বছরেও ওই বাড়িতে দুর্গাপুজো হয়েছে। কিন্তু বাড়ির যিনি কর্তা, তার মাথা খারাপ হয়ে গেছে। নাম রামরতন রায়। ওকে এখনো সবাই রায় রাজা বলে। উনি খুব ধার্মিক, গরিবদের অনেক দান ধ্যান করতেন। বুড়ো মানুষ, খুব ভালো লোক ছিলেন। আমাদের ডেকে খুব আদর করতেন। কি করে যে পাগল হয়ে গেলেন কে জানে। ওকে এখন ওপরের চিলে কোঠায় আটকে রাখা হয়েছে, আর সেই জন্যে এবছর থেকে পুজোও বন্ধ হয়ে গেছে। গোগল অবাক হয়ে জিজ্ঞেস করলো, পাগল হয়ে যাবার পর ওকে দেখনি? সামনে থেকে দেখিনি, বাড়ির পিছন থেকে পুকুর ধারের উঁচু ঢিবিতে দাঁড়িয়ে ওকে চিলে কোঠার জানালায় দেখতে পেয়েছি। উনিও আমাদের দেখতে পান আর হাতছানি দিয়ে ডাকেন। আমরা দেখলেই পালিয়ে যাই। কেন পালিয়ে যাও? উনি হয়তো তোমাদের কিছু বলতে চান। রঞ্জু হেসে বলল, পাগল আবার কি বলবে? দেখলে ভয় হয় না? আর ডাকলেই বা ওর কাছে যাবো কেমন করে? তাহলে পাঁচিল ডিঙিয়ে চিলে কোঠার নিচে গিয়ে দাঁড়াতে হয়। কিন্তু তা তো হয় না, আর বাড়ির ভেতর ঢুকে ওর কাছে যাওয়া যায় না। ওকে সবসময় পাহারা দিয়ে রাখা হয়, যাতে বাড়ি থেকে বেরোতে না পারেন। বেরোলে কি হবে? বাহ, কোথাও হারিয়ে যেতে পারেন। পাগলকে কিছু বিশ্বাস আছে, হয়তো মারধর করবেন। গোগল জিজ্ঞেস করলো, ওর কে আছে? এক ছেলে আছে, আমাদের ঠাকুর কাকার বয়সী। রামগোপাল রায় তার নাম। তার বউ আর ছেলে মেয়ে আছে। এক ছেলে আমাদের সঙ্গে স্কুলে পড়ে, তার নাম বাম কুমার। আমরা কুমার বলে ডাকি। কুমারও কি বলে ঠাকুরদা পাগল? হ্যাঁ, বলে ঠাকুরদা এক এক সময় নাকি খুব চিৎকার করেন, দরজায় জোরে জোরে ধাক্কা মারেন। কুমারদের কাছে যেতে দেওয়া হয় না। গোগলের খুব কৌতূহল হলো। বলল, চলো তো পেছনের পুকুরের সেই ঢিবির উপরে যাই, দেখি ওকে দেখা যায় কিনা। রঞ্জু রায়বাড়ির বিরাট চৌবুদ্দির পাঁচিলের ধার দিয়ে ঘুরে পিছনের পুকুর ধারে ঢিবির ওপরে উঠল। গোগলকে আঙুল দিয়ে চিলে কোঠার খোলা জানালাটা দেখালো। গোগল দেখলো জানালায় কেউ দাঁড়িয়ে নেই। জানালাটার দুপাশেই গাছ, ফাঁক দিয়ে পুরো জানালা দেখা যায়। গোগল বলল, ওকে তো দেখা যাচ্ছে না। সব সময় দেখা যায় না, এক এক সময় দেখা যায়। রঞ্জু বলল। তারপর কি ভেবে আবার বলল, আচ্ছা দাঁড়াও, একটা কাজ করি, তাহলে উনি হয়তো জানালায় আসতে পারেন। বলেই খুব জোরে চিৎকার করে নন্টুর নাম ধরে ডাকতে লাগলো। এরকম কয়েকবার ডাকার পরেই দেখা গেল জানালায় একটা মূর্তি ভেসে উঠল। দূর থেকেও বোঝা গেল তার মুখে সাদা গোঁফ আর দাড়ি, মাথার সাদা চুলগুলো বড় বড়। মুখ চোখ পরিষ্কার দেখা যায় না। উনি রঞ্জু আর গোগলকে দেখে জানালার বাইরে হাত বের করে হাতছানি দিয়ে ডাকলেন, আর ঘাটটাও ঝাঁকালেন। রঞ্জু বলল, দেখেছো? গোগল এত অবাক হয়ে গেল যেন ওর গলায় কথা ফুটতে চায় না। কোনো রকমে বলল, দেখেছি। এবার চলো পালিয়ে যাই। পালাবো কেন? তোমার ভয় করছে না? ভয় করবে কেন? উনি তো কত দূরে, ওপরে চিলে কোঠায়। ওখান থেকে তো আর আমাদের ধরতে আসতে পারবেন না। তবু আমার কেমন ভয় করে। আমার কিন্তু মনে হচ্ছে উনি কিছু বলতে চান। ওখানে চিলে কোঠার নিচে যাওয়া যায় না? রঞ্জু খপ করে গোগলের হাত চেপে ধরে বলল, তোমার মাথা খারাপ হয়েছে? কুমারের বাবা ভীষণ রাগিল, টের পেলে আর আস্ত রাখবেন না। চলো তাড়াতাড়ি বাড়ি যাই। বলে একরকম জোর করেই গোগলকে টেনে নিয়ে চলল। গোগল ঢিবি থেকে নামবার আগে একবার চিলে কোঠার জানালার দিকে দেখল। রায় রাজা তখনও জানালায় দাঁড়িয়ে হাতছানি দিচ্ছিলেন। ইতিমধ্যে 2 দিন কেটে গেল। পূজা আর ঢাকের বাজনায় গোপাল কাকাদের বাড়ি জমজমাট। ওদের আরো আত্মীয় স্বজন এসেছেন। বাড়ি ভর্তি লোক। গোগল সকলের সঙ্গে মিলেমিশে আনন্দ করে বেড়াচ্ছে। মাঝে মাঝে দল বেঁধে গ্রাম ঘুরতেও যায়। কখনো রঞ্জুর সঙ্গে দুজনে দুটো সাইকেলে চেপে বেড়ায়। কিন্তু গোগলের চোখের সামনে সেই চিলে কোঠার জানালা আর সেই সাদা গোপদারিওয়ালা মুখটি থেকে থেকেই ভেসে ওঠে। হাতছানি দেখতে পায় আর ভাবে,
পাগলে কি ওরকম হাতছানি দিতে পারে? ওর মনে সেই সন্দেহটাই থেকে গিয়েছে। উনি বোধহয় পাগল নন, কিছু বলতে চান, অথচ এসব কথা রঞ্জু বা কারোকে বলে কোনো লাভ নেই। নবমী পুজোর দিন পর্যন্ত গোগল পুজো নিয়ে মেতে রইল। দশমীর দিন সকালবেলা ও সকলের চোখে ফাঁকি দিয়ে রঞ্জুর গুলতিটা নিয়ে বেরিয়ে পড়ল। রঞ্জু কিছু মাটির গুলি তৈরি করেছিল, সেগুলো শুকিয়ে বেশ শক্ত হয়েছে। সেই গুলিও কিছু পকেটে পুরে নিল। তারপর পথ চিনে চিনে ঠিক সেই রায়বাড়ির পিছনে পুকুরধারের ঢিবির ওপরে গিয়ে দাঁড়ালো। দেখলো জানালায় কেউ নেই। গোগল ইতিমধ্যে গুলতি চালাতে শিখে গিয়েছিল। ও জানালা লক্ষ্য করে গুলতি দিয়ে একটা গুলি ছুড়ল, কিন্তু গুলিটা জানালা পর্যন্ত পৌঁছালো না। ও আরেকবার যতটা সম্ভব এবারে জোরে টেনে আরেকটা গুলি ছুড়ল। সেটা জানালার কাছে গাছে গিয়ে লাগলো, কোনো কাজই হলো না। মনটা দমে গেল। বুঝতে পারলো গুলতির গুলি ছুঁড়ে ও জানালায় মারতে পারবে না। রঞ্জুর চিৎকারের কথা মনে পড়লো, কিন্তু চিৎকার করতে ওর ভয় হলো, পাছে কেউ শুনে এদিকে এসে পড়ে। গোগল কি করবে সাতপাঁচ ভাবছে। এই সময় হঠাৎ দেখা গেল জানালায় সেই সাদা গোপ দাড়ি ভর্তি মুখ। মিনিট খানেক দাঁড়িয়ে রইলেন, তারপর হাতছানি দিয়ে ডাকলেন। গোগল ঢিবির সামনের দিকে এগিয়ে এলো। রামরতন রায়, যাকে রায় রাজা বলা হয়, তিনি জানালা দিয়ে হাত বাড়িয়ে আঙুলের ইশারায় পাঁচিলের একদিকে বারে বারে দেখাতে লাগলেন। গোগল সেদিকে তাকিয়ে দেখল উনি একটা গাছের দিকে দেখাচ্ছেন। গাছটা পাঁচিলের গায়ে, তার একটা মোটা ডাল পাঁচিলের ওপারে বাড়ির মধ্যে গিয়ে পড়েছে। গোগল রায়রাজার ইশারাটা বুঝল। তিনি ওকে সেই গাছ বেয়ে পাঁচিল ডিঙিয়ে ভিতরে ঢুকতে বলছেন। গোগল হাত তুলে ইশারা করল, ও যাচ্ছে। তারপর গুলতিটা প্যান্টের কোমরে গুঁজে ঢিবি থেকে নেমে এলো। তখন আর জানালাটা দেখতে পাচ্ছে না, কিন্তু গাছটা ঠিক চিনতে পারল। ওর পায়ে ছিল স্যান্ডেল। স্যান্ডেল জোড়া খুলে গাছের ওপর উঠল। পাঁচিলটা খুব উঁচু নয়। পাঁচিলের ওপর উঠতেই চিলেকোঠার জানালাটা আবার চোখে পড়ল। রায়রাজা সেখানে দাঁড়িয়ে হাতের ইশারায় গাছের ডাল বেয়ে নেমে আসতে বললেন। গোগল এখন রায়রাজার মুখটা অনেক পরিষ্কার দেখতে পাচ্ছে। ওকে মোটেই পাগল বলে মনে হচ্ছে না, বরং বেশ স্বাভাবিক আর খুব সাবধানী। গোগল বাড়িটার দিকে দেখল। পিছন দিকে দরজা জানালা অধিকাংশই বন্ধ। ওটা দুই জানালা খোলা রয়েছে, লোকজন কারোকে দেখা যাচ্ছে না। গোগল ভিতরে নিচের দিকে হেলে পড়া ডাল ধরে ধরে নেমে এলো। মুখ তুলে রায়রাজার দিকে দেখল। তিনি ইশারায় জানালার নিচে আসতে বললেন। গোগল ঘাসের উপর দিয়ে নিঃশব্দে জানালার নিচে গিয়ে দাঁড়ালো। কয়েক সেকেন্ড পরেই একটা মুখ বন্ধ খাম ওর পায়ের কাছে পড়ল। ও খামটা তুলে নিয়ে অবাক হয়ে দেখল গোপাল কাকার বরদা শ্রী দুলাল ভট্টাচার্যর নাম লেখা রয়েছে। ও ওপর দিকে তাকালো, দেখলো রায়রাজা ওকে তাড়াতাড়ি চিঠিটা পকেটে রাখতে ইশারা করছে আর তাড়াতাড়ি চলে যেতে বলছেন। গোগলের বুক পকেটে খামটা ধরল না, প্যান্টের পকেটে ঢুকিয়ে দিল। তাড়াতাড়ি এগিয়ে গেল পাঁচিলের সেই হেলে পড়া গাছের ডালের দিকে। সেটা ধরে উঠতে না উঠতেই পিছনে পুরুষের গলা শোনা গেল। কে তুই? কে? গোগলের বুকের মধ্যে ধরাস করে উঠল। ও পিছন দিকে না তাকিয়ে কোনো রকমে পাঁচিলের উপর উঠল। তখন বাড়ির ভিতর চেঁচামেচি শুরু হয়ে গেছে। কে একটা ছেলে বাড়ির পিছন দিকে ঢুকেছিল। শিগগির ওকে পাকড়াও করো, যেমন করে হোক ধরা চাই। গোগল পিছন ফিরে দেখলো একজন লাঠিধারী ওর দিকেই ছুটে আসছে। ও বাইরের ডাল ধরে ঝুলে পড়ল, কিন্তু বেয়ে নামবার সময় পেল না। প্রায় 7 ফুট ওপর থেকে লাফ দিয়ে নেমে দৌড় দিল। কোন দিকে দৌড়চ্ছে, কোথায় যাচ্ছে কিছুই জানে না, কেবল প্রাণপণে ছুটছে। পায়ের স্যান্ডেল জোড়া পড়েই রইল। কেবল শুনতে পেল, কোথায় গেল, কোন দিকে, কোথায় কোথায়? তোরা সব বসে বসে গিলিস আর ঘুমোস, এদিকে আমার সর্বনাশ হয়ে গেল। গোগল হঠাৎ দেখলো ও নদীর ধারে এসে পড়েছে, কিন্তু দাঁড়াবার উপায় নেই। সামনে যে রাস্তা পেল সেই রাস্তা ধরেই ছুটতে লাগলো। ছুটতে ছুটতে এক সময় রেল লাইনের ধারে লেভেল ক্রসিং এর সামনে এসে পড়ল। দেখলো ও স্টেশনের কাছে এসে পড়েছে। তার মানে একেবারে উল্টো দিকে এসে পড়েছে। দর দর করে ঘামছে আর বুকের মধ্যে ধকধক করছে। কেবল একটাই সান্ত্বনা, এইদিকে ওকে কেউ তাড়া করে আসেনি। তবু ও লেভেল ক্রসিং পেরিয়ে স্টেশনের প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ালো। পকেটে হাত দিয়ে দেখলো খামটা ঠিকই আছে। গোগলের আশেপাশে 2-4 জন লোক, কেউ ওকে তেমন লক্ষ্য করে দেখলো না। আর ও তখন অবাক হয়ে ভাবছে, রায়রাজা খামটার ওপর দুলাল ভট্টাচার্যের নাম লিখেছেন, সেই জন্যে কি উনি রঞ্জুকে দেখলেই ডাকতেন? গোগল খামটা বের করল, আবার দেখল শুধু শ্রী দুলাল ভট্টাচার্য লেখা নেই,
আরও লেখা আছে BALB কালনা কোর্টের উকিল। তার মানে রঞ্জুর বাবাকেই খামটা পাঠানো হয়েছে। গোগল সামনেই পায়ের শব্দে চমকে উঠল। তাড়াতাড়ি খামটা প্যান্টের পকেটে পুরে ফেলল। দেখল একটি সাধারণ চাষি মানুষ মাথায় বোঝা নিয়ে পাশ দিয়ে চলে গেল। কিন্তু গোগল এখন ফিরবে কেমন করে? এতক্ষণে গোপাল কাকার বাড়িতেও নিশ্চয়ই ওকে খোঁজাখুঁজি শুরু হয়ে গিয়েছে। ও প্ল্যাটফর্ম থেকে রাস্তার দিকে দেখল 2-4 জন লোক যাতায়াত করছে। লাঠি হাতে কারোকে ছুটে আসতে দেখা যাচ্ছে না। তবু গোগল আধ ঘন্টার মতো স্টেশনে কাটিয়ে দিল। একসময় রেলের ঘন্টা বেজে উঠতেই ও আস্তে আস্তে প্ল্যাটফর্ম থেকে নেমে এলো। লেভেল ক্রসিং এর কাছে আসতেই দেখলো একটা রিক্সা দাঁড়িয়ে আছে। চালকটির মুখ চেনা। প্রথম দিন এর রিক্সাতে চেপেই গোপাল কাকাদের বাড়ি গিয়েছিল। রিক্সা চালকও গোগলের দিকে অবাক চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুমি সেদিন গোপালবাবুর সঙ্গে কলকাতা থেকে এসেছিলে না? গোগল বলল, হ্যাঁ, আমি ভুল করে স্টেশনে এসে পড়েছি, আমাকে একটু বাড়ি পৌঁছে দেবেন? রিক্সা চালক চিন্তিত হয়ে বলল, কিন্তু এই ট্রেনে যে আমার প্যাসেঞ্জার আসছে, আগে থেকে কথা হয়ে রয়েছে। গোগল করুণ মুখ করে বলল, বাড়িতে সবাই ভাবছে আমি তো চীনে যেতে পারবো না। রিক্সা চালক একটু ভেবে নিয়ে বলল, আচ্ছা চলো, ট্রেনটা আসবার আগে তোমাকে পৌঁছে দিয়ে আসতে পারি কিনা দেখি। গোগল লাফিয়ে রিক্সায় উঠে বসলো। রিক্সা চালক জোর কদমে রিক্সা চালালো। গোগল কেবল সামনের দিকে দেখছে। রায়রাজার বাড়ির লোকেরা কেউ রাস্তা আগলে আছে কিনা কে জানে। বিশেষ করে একজন ওকে স্পষ্ট দেখতে পেয়েছে, সে নিশ্চয়ই ওকে চিনতে পারবে। রিক্সা এত জোরে ছুটছিল, গোগলকে দুদিকে শক্ত করে ধরতে হলো। খারাপ রাস্তার ঝাঁকুনিতে পড়ে যাওয়া বিচিত্র নয়। রিক্সা যখন বাঁদিকে ছুটলো তখন দেখলো 2জন লাঠি হাতে লোক সোজা রাস্তা থেকে এদিকে ছুটে আসছে। গোগলের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। শুনতে পেল একজন বলছে, এ ছেলেটা নাকি? আরেকজন জবাব দিল, তাই যেন মনে হচ্ছে। গোগলের বুকের মধ্যে ধরাস করে উঠল। শুনতে পেল, এই রিক্সা দাঁড়াও তো। গোগল বলল, একদম দাঁড়াবেন না, জোরে ছুটুন। রিক্সা চালক ওর কথাই রাখলো। লোক দুটো তখন পিছনে পিছনে ছুটে আসছে আর চিৎকার করছে, এই রিক্সা দাঁড়া বলছি, এই রিক্সা। রিক্সা যখন গোপাল কাকাদের বাড়ির চত্বরের সামনে, লোক দুটো তখন রিক্সার পেছনটা টেনে ধরল। গোগল এক লাফ দিয়ে নেমে একেবারে বাড়ির মধ্যে ছুটে গেল। আর অনেকে হৈ হৈ করে উঠল, এই যে গোগল এসেছে, গোগল এসেছে। গোগল ছুটতে ছুটতে একেবারে দোতলায়। গোপাল কাকা, বাবা আরো কয়েকজন ছুটে উপরে গেলেন। গোগল ঘরের মধ্যে ঢুকে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। গোপাল কাকা জিজ্ঞেস করলেন, কি হয়েছে গোগল, তুমি কোথায় গেছিলে? তোমার মুখ এত লাল কেন? ঘেমে জল হয়ে গেছো যে। রঞ্জু বলে উঠল, গোগল নিশ্চয়ই পাগল রায়রাজার কাছে গেছিল। গোগল তখনও হাঁপাচ্ছে। হাঁপাতে হাঁপাতেই বলল, হ্যাঁ, উনি চিলেকোঠার জানালা দিয়ে বড় জ্যাঠামশাইকে একটা চিঠি দিয়েছেন, আমি সেটা নিয়ে এসেছি। গোপাল কাকা বললেন, আশ্চর্য, যেখানে তুমি সেখানেই একটা ঘটনা। মা বললেন, এটাই তো আমার অশান্তি। এই সময় বড় জ্যাঠামশাই এলেন। গোগল প্যান্টের পকেট থেকে খামটা বের করে তার হাতে দিল। তিনি অবাক হয়ে খামটা নিলেন। ঘরের মধ্যে তখন মা, বাবা, গোপাল কাকা, 2 জ্যাঠাইমা, কাকিমা অনেকে দাঁড়িয়ে আছেন। বড় জ্যাঠামশাই খামের ওপর চোখ বুলিয়ে বন্ধ মুখ ছিঁড়লেন। একটি কাগজ বের করে ভাঁজ খুলে সবাইকে শুনিয়ে পড়লেন। শ্রীমান দুলাল ভট্টাচার্য, স্নেহভাজন এসু। বাবা দুলাল, আমি বিশেষ সুযোগের সন্ধানে আছি। কি প্রকারে এই চিঠিটি তোমাকে পাঠাইব? ঈশ্বর সুযোগ দিলে তবেই পাঠাইতে পারিব। তবু লিখিয়া রাখিলাম, আমি পাগল এইরকম প্রচার করা হইয়াছে। ইহা আমার পুত্র রামগোপালের একটি ষড়যন্ত্র মাত্র। তাহার অতি হীন ও দুষ্ট প্রকৃতির কথা তোমরা গ্রামবাসীগণ কিঞ্চিত অবগত আছো। সম্পত্তির বিষয় লইয়া তাহার সঙ্গে আমার ঘোরতর মতভেদের কারণেই সে আমাকে পাগল বলিয়া সকলের নিকট প্রচার করিয়া একরকম কারাবাসে বন্দী করিয়াছে। সবসময় আমাকে দিয়া যাবতীয় সম্পত্তি তাহার নামে লিখাইয়া লইবার জন্য নানা প্রকার পীড়ন করিতেছে ও ভয় দেখাইতেছে। এমতাবস্থায় আমি তোমার মারফত কালনার মহকুমা শাসকদের নিকট একটি আবেদনপত্র পাঠাইতেছি। তুমি পত্র পাইবা মাত্র মহকুমা শাসকের হাতে আমার আবেদনপত্রটি পৌঁছাইবার ব্যবস্থা করিবে, নচেত আমার সমূহ বিপদ। আশা করি আমার কথা রাখিবে। ইতি আশীর্বাদান্তে রামরতন কাকা। সকলের মুখ দিয়ে বিশ্বাসসূচক শব্দ বেরোল। বড় জ্যাঠামশাই আরেকটি কাগজ বের করলেন।
সেটির ভাঁজ খুলেও পড়লেন, মাননীয় মহকুমা শাসক মহাশয় সমীপেশু, কালনা বর্ধমান। মহাশয়, আমি গ্রাম নিবাসী শ্রী রামরতন রায় আপনার শরণাপন্ন হইয়া জানাইতেছি, আমার একমাত্র পুত্র সম্পত্তির পূর্ণ অধিকার দাবি করিয়া আমার দ্বারা উইল লিখাইয়া লইবার চেষ্টা করিতেছে। সে আমাকে পাগল প্রচার করিয়া গৃহবন্দী করিয়া রাখিয়াছে। সে অত্যন্ত হীনচেতা ও দুষ্ট প্রকৃতির মানুষ। নিজের সন্তান সম্পর্কে বাধ্য হইয়া এইসব সত্য কথা আমাকে লিখিতে হইতেছে। সে আমাকে নানা রকম পীড়ন করিতেছে এবং মৃত্যু ভয় দেখাইতেছে। আপনি অবিলম্বে আমাকে মুক্ত না করিলে হয়তো আমাকে এই জগৎ হইতে বিদায় লইতে হইবে। অতএব আমার বিশেষ আবেদন, আমাকে রক্ষার ব্যবস্থা করুন এবং আমার সম্পত্তি বিষয়ে আপনার সমক্ষেই আমি আমার দানপত্র লিখিতে ইচ্ছা করি। জানিবেন আমি অতি বিপদগ্রস্ত, বিলম্ব করিবেন না। ইতি নমস্কারান্তে ভবদীয় শ্রী রামরতন রায়। বড় জ্যাঠামশাইয়ের মুখ গম্ভীর হয়ে উঠল। তিনি গোগলকে কাছে টেনে নিয়ে বললেন, তুমি সাহসের সঙ্গে একটা বড় কাজ করেছো। আমাকে এখনই কালনায় যেতে হবে। যদিও আজ ছুটির দিন, তবু আমাকে যেতে হবে। হয়তো এসডিও কালনাতেই আছেন। ব্যাপার অত্যন্ত গুরুতর। গোপাল কাকা বললেন, আজ কেন যাবেন? আজ বিজয়া দশমী, বাড়িতে আজ বিসর্জন। আপনি গেলে কি চলে? বড় জ্যাঠামশাই বললেন, আমি না গেলে রামরতন কাকার হয়তো জীবন বিসর্জন হয়ে যাবে। এটা মনে রেখো। এখনই ট্রেন আছে, আমি চলি। বড় জ্যাঠাইমা বললেন, কিছু খেয়ে যাও আর সঙ্গে কারোকে নিয়ে যাও। বড় জ্যাঠামশাই বললেন, তা যাবো। তোমরা বাড়িতে বিজয়া দশমীর যা কিছু অনুষ্ঠান সবই করো। আমি কোথায় গেছি এসব কথা যেন প্রচার না হয়, খুব সাবধান। আর গোগলকে একেবারে ঘরের বাইরে যেতে দেবে না। কোথা থেকে কি বিপদ ঘটবে কিছুই বলা যায় না। সকলেই গোগলের দিকে তাকালেন। মেজ জ্যাঠাইমা গোগলকে নিজের কাছে টেনে নিয়ে বললেন, আমাদের প্রাণ থাকতে গোগলকে কেউ কোথাও নিয়ে যেতে পারবে না। বিজয়া দশমীর দিন বাড়িতে কেমন একটা বিপদের ছায়া ও বিষণ্ণতা নেমে এলো। বড় জ্যাঠামশাই, হরি ভাই এবং আরো 2 জন লোক সহ চলে গিয়েছেন। এদিকে বিকালে বিসর্জনের বাজনা বেজে উঠল। গোগলকে নিচে নামতে দেওয়া হয়নি। ও দোতলা জানালা থেকেই সব দেখেছে। বাড়ির এবং পাড়ার মহিলারা সবাই দুর্গাকে বরণ করলেন। তাতেই সন্ধ্যা হয়ে গেল। তারপরে প্রতিমাকে ঠাকুর দালানের বাইরে নিয়ে আসা হলো। অন্ধকারে আলো জ্বলে উঠল। গোপাল কাকা আর তার দাদা, ছোট ভাই ও আরো অনেকে প্রতিমাকে বিরাট বাসে চালিতে করে কাঁধে তুলল। একসঙ্গে তখন অনেক ঢাক বাজছে। রঞ্জুরা সবাই বিসর্জনে গেল। গোপালের মন খারাপ হয়ে গেল। শুনল প্রতিমা নিয়ে গ্রাম প্রদক্ষিণ করে নদীতে বিসর্জন দেওয়া হবে। ও কখনো বিসর্জন দেখেনি, কিন্তু ওর যাবার কোনো উপায় নেই। প্রতিমা নিয়ে চলে যাওয়ার পরে বাড়িটা যেন শূন্য হয়ে গেল। ঠাকুর দালানে একটি প্রদীপ জ্বলছে। চারিদিকে যেন একটা নিস্তব্ধতা নেমে এলো। এই সময় 3টি গুন্ডা মতো লোক মুখে কালো কাপড় বেঁধে লাঠি হাতে বাড়ির দরজায় এলো। তারা বাড়ির ভিতরে ঢুকে চিৎকার করে বলল, কলকাতা থেকে কি একটা ছেলে এসেছে, তাকে আমরা চাই। বাড়িতে তখন একজন পুরুষও নেই। বড় জ্যাঠাইমা দোতলার সিঁড়ির দরজা বন্ধ করে দিলেন। ঝিয়েরা কান্না জুড়ে দিল। মেজ জ্যাঠাইমা ওপর থেকে জিজ্ঞেস করলেন, তোমরা কে? 3 জনের একজন বলল, আমরা যেই হই, কলকাতা থেকে আপনাদের বাড়িতে যে ছেলেটি এসেছে তার নাম গোগল, তাকে আমরা চাই। মেজ জ্যাঠাইমা বললেন, কেন চাও? লোকটা কর্কশ স্বরে বলল, সে কথা পরে হবে, আগে তাকে বের করে দিন। মেজ জ্যাঠাইমা বললেন, দিচ্ছি, তোমরা ওপরে উঠো না, নিচেই অপেক্ষা করো। বলে তিনি ছুটে একটা ঘরের মধ্যে গেলেন। সেখান থেকে বন্দুক বের করে তার মধ্যে গুলি ভরে বারান্দায় বেরিয়ে এলেন। রাশভারী গলায় বললেন, তোমরা যদি এক্ষুনি চলে না যাও তাহলে আমি গুলি চালাবো, তোমাদের মাথা উড়িয়ে দেব। লোক 3টি নিচের উঠানে হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। গোগলকে তখন একটা ঘরের মধ্যে দরজা বন্ধ করে রেখে দেওয়া হয়েছে, কিন্তু ও সবই শুনতে পাচ্ছে। একটি লোক বলল, আপনার বন্দুকে কটা গুলি আছে? আপনি কি বন্দুক চালাতে পারবেন? আমরা জানি, আমাদের মিছিমিছি ভয় দেখাচ্ছেন, আমরা দোতলায় উঠছি। লোকটার কথা শেষ না হতেই মেজ জ্যাঠাইমা উঠোনের এক পাশে গুলি ছুটলেন। লোক 3টে লাফিয়ে দরজার কাছে সরে গেল। মেজ জ্যাঠাইমা বললেন, এখনো ভালো চাও তো সরে পড়ো, নইলে এবার তোমাদের মাথা তাক করে গুলি করব। বলেই আবার দরজার চৌকাঠে একটা গুলি করলেন। ওরে বাবা, ওরে বাবা, এই যে রায়বাঘিনী, একটা লোক বলে উঠল। আর 3 জনেই ছুট দিলেন।
এদিকে বন্দুকের শব্দ শুনে কিছু লোক বাড়ির দিকে ছুটে এলো। লোক তিনটে অন্ধকারে গা ঢাকা দিয়ে পালালো। মেজো জেঠাইমা উপর থেকে চিৎকার করে ঘটনা সব বললেন। অমনি সবাই হৈ হৈ রই রই করে ছুটল। গোপাল কাকাও বিসর্জন শেষ করে বাড়ি ফিরলেন। একটু পরেই হরিভাই এসে খবর দিল এসডিও পুলিশ বাহিনী নিয়ে রায়বাড়ি ঘিরে ফেলেছেন। তখন গোগলকে ঘরের মধ্যে থেকে বের করা হলো, আর বাড়িতে বিজয়া দশমীর আনন্দ শুরু হলো। ঘণ্টাখানেক পরে এসডিও, বড় জ্যাঠামশাই এবং স্বয়ং রায়রাজা এলেন। তিনি গোগলকে দেখতে চাইলেন। গোগল কাছে আসা মাত্র তিনি তাকে দুহাতে বুকে জড়িয়ে ধরলেন। চোখে তার জল। ধরা গলায় বললেন, দাদু, তুমি ওকে মুক্ত করেছো, প্রাণে বাঁচিয়েছো। মা দুর্গা তোমাকে আমার কাছে পাঠিয়েছিলেন। তোমার মতো সাহসী ছেলে না হলে আমি আর বাইরের জগতে আসতেই পারতাম না। এ দৃশ্য দেখে সকলের মুখেই হাসি ফুটল, অথচ চোখে সকলের জল। এসডিও কাছে এসে গোগলের মাথায় হাত দিয়ে বললেন, তোমার মতো সাহসী ছেলে আজ দেশে দরকার। তুমি একটি অমূল্য প্রাণ বাঁচিয়েছ। গোপাল কাকা বললেন, আজ আমরা দুর্গা মায়ের জয় বলবো, তার সঙ্গে গোগলের জয় বলবো। বলো, জয় গোগলের জয়। সব ছেলে মেয়ে একসঙ্গে ধ্বনি দিল, জয় গোগলের জয়। বলে সবাই গোগলের সঙ্গে কোলাকুলি করার জন্য নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি আরম্ভ করে দিল। গোগল তখন গুরুজনদের প্রণাম করতে ব্যস্ত, যদিও সবাই ওকে বুকে জড়িয়ে ধরতেই চাইছে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।